আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেনজি প্রজন্মের এমপিরা ইলেক্টেড হয়ে তাদের এলাকার খেজুরের বরাদ্দের হিসাব দিচ্ছে, তাদের কার্যপরিধির হিসাব দিচ্ছে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে কোন কোন সেক্টরে দুর্নীতি হয়। অথচ এই ব্যাপারটাই আসলে আমাদের এতদিন বুঝতে দেওয়া হয় নাই। কার পাওয়ার কতটুকু, কে কতটুকু পাওয়ার প্র্যাকটিস করতেছে, কে কতটুকু খাইতেছে, কে কতটুকু দুর্নীতি করতেছে, এগুলো আমাদের বোঝার ক্ষমতা ছিল না, বা এগুলো বুঝতে গেলেই তার অবস্থা ভয়াবহ হয়ে গেছিল। যে একটু সচেতন ছিল তাকে বিভিন্ন ধরনের প্রহসনের শিকার হইতে হয়েছে। কালকে হাসাদ আবদুল্লাহ ভাই আপনাদেরকে খুব একটা লম্বা লাইভে এসে সব কিছু খুব ক্লিয়ার করে দিল যে কয়টা ইউনিয়ন, এই ইউনিয়নগুলো কীভাবে ফাংশন করবে, জেলা উপজেলা কীভাবে ফাংশন করবে, তার আসনটা কীভাবে ফাংশন করবে। এটা শুধুমাত্র একটা আসনের না, এই টোটালটার মেকানিজম হচ্ছে 300 আসনেরই। শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে ভয় পাওয়ার স্পেসিফিক 2টা কারণ আছে, সব থেকে বড় 2টা কারণ আছে। তার ভিতর এইটা একটা, ট্রান্সপারেন্সি। বাংলাদেশের পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত থেকে এই জেনারেশন যদি বের হয়ে আসে, তাহলে সেই পুরাতন বন্দোবস্তের দোকান বন্ধ হয়ে যাবে। এবং সেই ভয়টাই এই হাসনাত আবদুল্লাহ ভাই আবার ঢুকাই দিল। টোটাল জায়গাগুলো ক্লিয়ার করে দেয়া, এটা এর আগে আমি জানি না আর কেউ পাইছে কিনা। আমি আমার এলাকার কথা বলি। আমার এলাকায় একটা রাস্তা কয়েকবার বরাদ্দ আসছে, প্রত্যেক বরাদ্দ দিয়ে সেই এমপি একটা করে বাড়ি বানাইছে। সে বাড়িটাকে নিজের জমির উপরে না, সেটাও না, জমি দখল করে সেই জমির উপরে বাড়ি করছে। কেউ জিজ্ঞাসা করার নাই যে ভাই এই টাকাটা কই পাইছেন। আপনি একজন এমপি হিসেবে আপনি তো এত টাকা বেতন পান, সব মিলে আপনার সুযোগ সুবিধা দিয়ে আপনি 1,20,000 টাকা আপনার হাতে আসে। আপনি প্রত্যেক 2 মাস পর পর একটা নতুন বাড়ি, ডুপ্লেক্স বাড়ি কিভাবে হাঁকাইতেছেন, এটা জিজ্ঞাসা করার ক্ষমতা আমাদের ছিল না। অনিয়ন্ত্রিত সুবিধা। এবং এই যে টোটাল 299 জন বলবো না, আমাদের 6 জন এমপি, তার ভিতরে অলরেডি ম্যাক্সিমাম এনসিপির, যেই 6 জন এমপির কথা বলতেছে, আমাদের ইয়াং যারা আছেন, ওনারা, আপনাদের কাছে মনে হইতে পারে যে ছোট খেজুরের হিসাব দিল। খেজুরের হিসাবটাও আপনি হিসাব করে দেখেন, বিগত 17 বছরের হিসাব করে দেখেন। দেশের বাইরে থেকে খেজুর আসছে, দুম্বার মাংস আসে, বিভিন্ন ধরনের প্রকল্প আসে, হাজার হাজার কোটি টাকা আসে। যারা বিশেষ করে বন্যা কবলিত এলাকার জন্য হাজার হাজার কোটি টাকার বরাদ্দ আসে, সেগুলো যায় কোথায়? মানুষকে 2 কেজি চাউল বা একটা টিউবওয়েল দিয়ে মানুষকে বুঝায় দেওয়া হয় যে ভাই আর কিছু দেওয়া হয় নাই। আজকে উপকূল অঞ্চলে যান না, আমার এলাকার রাস্তাগুলোতে দেখেন কি অবস্থা। এদের বরাদ্দ নাই? অবশ্যই বরাদ্দ আছে। এই যে আসিফ ভাই যখন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, 18 নভেম্বর 2025 ভাই একটা পোস্ট দেয় যে কয়রা উপজেলার রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পে 101,47,92,000 টাকা এটা বরাদ্দ। 101 কোটি। এটা যদি ঠিক মতো খরচ করা হয়, কোনো দালাল না ধরে, কোনো দুর্নীতি না করে, যদি ঠিকঠাক মতো খরচ করা হয়, আজকে নভেম্বর চলে গেছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস হয়ে গেছে অলরেডি। আমার মনে হয় এটার কাজ শুরু হয়ে গেছে। তো এইটা যদি ঠিকঠাক মতো খরচ করা হয়, আমার মনে হয় না যে কয়রা উপজেলায় আর কোনো জায়গায় মানে খুব রেয়ার সমস্যা থাকবে রাস্তায়। এই ভিডিওটা কয়রার মানুষ যারা দেখতেছে তারা খুব ভালো করে জানে যে জোরসিংয়ের অবস্থা কি, দক্ষিণ বেতকাশির অবস্থা কি, এখানকার রাস্তার অবস্থা কি। খুবই বাজে অবস্থা, জরাজীর্ণ অবস্থা। ওখানে একমাত্র যানবাহন হচ্ছে বাইক। এখন আপনি বলতে পারেন যে বাইক তো বড় লোকের যানবাহন না। এই রাস্তাটা এতটাই বাজে যে ওখানে ভ্যান বলেন বা আদার্স গাড়ি বলেন, 4 চাকা, ইম্পসিবল ব্যাপার। ওখানে আপনাকে বাইক নিয়েই চলতে হবে। ওখানে চলাচলের 2টা রাস্তা, একটা হচ্ছে আপনাকে বোর্ড দিয়ে আসতে হবে, আর একটা হচ্ছে বাইকে চলতে হবে। রাস্তার এত বাজে অবস্থা। এবং মানে ওইখানে যে এমপি হয় তার কাছে অন কাইন্ড অফ সে সোনার হরিণ পাচ্ছে। একদিক দিয়ে বনদস্যুদের সাথে আতাত করে কোটি কোটি টাকা ইনকাম, একদিক দিয়ে এই যে প্রকল্প, জবাবদিহিতা করার কেউ নাই। আমার এলাকার মতো আরো কয়েকটা এলাকা আছে যেখানের মানুষ জানে না ম্যাজিস্ট্রেটের কাজ কি, যেখানে মানুষ জানে না
যে অমুক কর্মকর্তার কাজ কি, মেম্বারের কাজ কি, চেয়ারম্যানের কাজ কি, উপজেলা চেয়ারম্যানের কাজ কি, এমপির কাজ কি। এমপির কাজ কি তো দূরে থাক, এমপির গাড়ি আসতেছে, এমপির গাড়ির কাছে যাওয়ার মতো সাহস আমাদের আগের প্রজন্মের নাই, কারণ তারা তো অনেক বড় মানুষ। আবার আসবে তখন যখন এই যে ইলেকশনের সময় আসবে, তখন এসে আবার ভোট চাইবে, আবার মাথায় হাত বুলাই দিবে, ওইটাই তাদের আত্মতুষ্টি। এর বাহিরে কোনো এমপির সাথে গিয়ে কথা বলা, নিজের সুবিধা অসুবিধার কথা বলা, এটা সুযোগ ছিল না। বিগত 17 বছর তো আমরা পাই নাই, এবং আগে তো আরও থাকার সম্ভাবনাই নাই। সো সেই জায়গা থেকে হাদি ভাইয়ের কথা বলতেছিলাম, যে হাদি ভাইয়ের দুইটা জাস্ট মেইন প্রবলেম আমি বলবো, এই বাংলাদেশের রানিং পলিটিক্যাল কালচার এবং কালচারাল যেই জনরা, এই দুই জায়গায় দুইটা প্রবলেম হাদি ভাইয়ের ছিল তাদের দৃষ্টিকোণ থেকে। সেটা একটা হচ্ছে, ভাই যখন প্রেস ব্রিফিংয়ে আসতো, প্রত্যেকটা জিনিস এত ক্লিয়ারলি এবং স্ট্রেট কাট বলে দিত, মানুষকে এত সহজে বুঝায় দিত যে এইটা কান আমার, এইটা এই পাশ দিয়ে ঘুরে এসে এই যে নাক বরাবর এসে এটা কান, বিষয়টা এমন না। হাদি ভাই বুঝাই দিত কান আমার এইটাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কালচারাল এস্টাবলিশমেন্ট। তো এইটা আমি জানি না কোনো এমপি, এই শূন্যতাটা আমার মনে হয় যে সংসদে থেকেই যাবে। কালচারাল এস্টাবলিশমেন্টটা খুবই সিরিয়াস একটা ব্যাপার, যেটার জন্য আজকে হাদি ভাই সবসময় বলছে যে আমরা সবসময় এই কালচারাল ফাইটটা আমাদের আজীবন আমাদের দিয়ে যাইতে হয়েছে। যে কি বলে, পাঞ্জাবি টুপি পরার জন্য, দাড়ি টুপি থাকার জন্য একটা সময় গিয়ে আপনার ফাঁসিতে ঝুলতে হয়েছে, একটা সময় গিয়ে অসহনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। কেন? কালচারাল এস্টাবলিশমেন্টের জন্য। এক সময় কালচারালি এটা বোঝানো হয়েছে, যারা মাদ্রাসায় পড়ে তারা জঙ্গি, যারা মাদ্রাসায় পড়ে তারা শিবির। এটাকে আপনার কি মনে হয়? এটাকে এস্টাবলিশ করানো হয়েছে একটা সাইড থেকে। তো এই কালচারাল ফ্যাসিস্ট এটা সব জায়গায় আছে। আপনার কি মনে হয় জামাতে কালচারাল ফ্যাসিস্ট নাই? বিএনপিতে কালচারাল ফ্যাসিস্ট নাই? কালচারাল ফ্যাসিস্ট হইতে দাড়ি লাগবে, টুপি লাগবে, বিষয়টা এমন না। দাড়ি লাগবে না, টুপি লাগবে না, শুধু গোফ থাকবে, এমন না। কালচারাল ফ্যাসিজমটা নামে বেনামে সব জায়গায় আছে। এবং এই জায়গায় যে হাত দিতে পারবে, এই জেনারেশন, হাসনাত ভাই, হান্নান মাসুদ ভাইরা যেই জনরাটা তৈরি করছে কালকে, এটা একটা পোর্শন, এটা পলিটিক্যাল পোর্শন। ওসমান হাদি ভাইয়ের থার্ড ওপিনিয়ন ছিল হচ্ছে পলিটিক্স, ফার্স্ট প্রায়োরিটি ছিল কালচারাল। সো এই কালচারাল ফ্যাসিজমকে দূর করতে গেলে যেটা করা দরকার, বা যেই পরিমাণ পড়াশোনা দরকার, যেই পরিমাণ আমাদের রিসোর্স দরকার, আই থিঙ্ক কারোর ভিতরে নাই। তো ওসমান হাদি ভাইয়ের কালকে হচ্ছে আমাদের প্রথম অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। সেখানে অবশ্যই আমি চাই যে ওসমান হাদি ভাইকে নিয়ে আমাদের ইয়াং সহ এখানে সবাই, জুলাইয়ের পক্ষের মানুষরাই সংসদে যাচ্ছে, তারা অবশ্যই ওসমান হাদি ভাইয়ের কথা বলবে। ওসমান হাদি ভাইকে নিয়ে শুধুমাত্র যেন স্লোগান না হয়, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ওসমান হাদি ভাইয়ের যেই পরিমাণ, এই অল্প সময়ে 17-18 মাসে যেই পরিমাণ রিসোর্স আমাদের দিয়ে গেছে, আমরা যদি এগুলো ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার মনে হয় না আর কিছু লাগবে। আমাদের যারা এই জেনারেশন আছে, যারা কালচারালি কাজ করে, ইসলামী সংস্কৃতি বলতে শুধুমাত্র 2টা গান গাইলাম, মন চাইলো 2টা একটু আবৃত্তি করলাম, ইসলামিক আল মাহমুদের কবিতা আবৃত্তি করলাম, হয়ে গেল, বিষয়টা এমন না। কালচারালি আমরা যদি আগাইতে চাই, বা কালচারাল ফাইটটা যদি দিতে চাই, তাহলে মাথায় ওইটা রাখতে হবে যে ওসমান হাদির মতো মাথায় গুলিটা লাগবে। কারণ সমস্যাটা ওসমান হাদির মাথায় ছিল। যত কিছু আসতেছিল এই জেনারেশনের মধ্যে, যত অ্যাওয়ারনেস তৈরি হইতেছিল, সব ওই মাথা থেকে আসতেছিল। সো ওই মাথাটার দাম আস্তে আস্তে অনেক হয়ে গেছিল, এবং ওই মাথাকে শেষ পর্যন্ত টার্গেট করা হয়েছে। তো ওসমান হাদি ভাই বেঁচে থাকাকালীন হাসনাত আবদুল্লাহ ভাইকে নিয়ে এই ভয়টাই পাইত। কারণ উনি যেই জনরাটা দিয়ে চলতো, উনি দেখছে যে হাসনাত ভাইও সেম স্ট্রেট কাট কথা বলতেছে, কখনো ভারতের বিরুদ্ধে ডিরেক্ট কথা বলতেছে। আমাদের কাছে এই জিনিসগুলা অনেকেই সুশীলতা দেখায় যে আমাদের ছোট একটা দেশ ভারতের বিরুদ্ধে কেন। ভারতের বন্ধু হইতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ভারতের প্রভুত্ব নিয়ে আমাদের যথেষ্ট বলার আছে, যথেষ্ট সমস্যা আছে। সো
হাসনাত ভাইয়ের এই বিষয়টা জারি থাক, পাশাপাশি একটা জিনিসের শূন্যতা অনুভব করতেছে, সেটা হচ্ছে আমাদের কালচারাল অ্যাওয়ারনেসের জন্য সেই ওসমান হাদির রিপ্লেসটা কে তৈরি হবে। আজকে খালি একবার চিন্তা করে দেখেন, হাসনাত ভাই এবং হাদি ভাই দুজন একসাথে যদি সংসদে থাকতো তাহলে কি অবস্থা হইতো। আজকে আগামীকালকে সংসদের প্রথম অধিবেশন হবে। এর ভিতরে তা অলমোস্ট 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে যতগুলা ধর্ষণ হয়েছে, যতগুলা মানে অনৈতিক বা যতগুলা চাঁদাবাজি, যতগুলা দুর্নীতি হয়েছে এই অল্প কয়েকদিনে, এগুলা নিয়ে কেউ একটা ব্যানার নিয়ে দাঁড়ায় কথা বলছে? বলে নেই। আজকে ওসমান হাদি বেঁচে থাকলে প্রত্যেকটা জিনিসে আঙুল দিয়ে দিয়ে দেখায় দিত এবং প্রত্যেকটা জিনিসের মানে তথ্য উপাত্ত সহ জনগণের সামনে তুলে ধরত। সো ওসমান হাদি শুধুমাত্র একটা পোর্শনের শত্রু, বিষয়টা এমন না। ওসমান হাদি সবার, সেই সমস্ত মানুষের শত্রু ছিল যারা চাঁদাবাজি, দুর্নীতিগ্রস্ত, যারা পুরাতন বন্দোবস্তের দোকান খুলতে চায় এবং যারা এই কালচারাল ফ্যাসিজম দিয়ে হাসিনার মতো এই 10 বছর, 15 বছর, 17 বছর তারা এই ক্ষমতায় থাকতে চায়। সো এখনো বলি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে গড়ে যাব। আমরা অবশ্যই চাই হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতো যারা ইয়াং আছে, বিএনপি তো অনেক ইয়াং পলিটিশিয়ানরা আছে, জামাতে অনেক ইয়াং পলিটিশিয়ানরা আছে, আপনারা সবাই এই জিনিসগুলো ক্লিয়ার রাখেন। আপনার এলাকায় 2 কেজি কি আসতেছে সেটাও ক্লিয়ার রাখেন, জনগণের সামনে ক্লিয়ার করেন, যাতে মেম্বার পর্যায়ে, ইউপি চেয়ারম্যান পর্যায়ে, উপজেলা চেয়ারম্যান পর্যায়ে দুর্নীতিটা করার সুযোগ না পায়। এবার চিন্তা করেন যে আগামীর বাংলাদেশ এই 5 বছরে কোথায় যাবে। সো এই ছিল। আর যারা এখনো পর্যন্ত হাসনাত ভাইয়ের লাইফটা দেখেন নাই, লাইফটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার আসনেও সেম বরাদ্দ আসবে। সো এই বরাদ্দের হিসাবটা নেয়ার ইখতিয়ার আপনার আছে এবং মানুষকে অ্যাওয়ারনেসের আওতাভুক্ত করেন। তাহলে দেখেন, আগামীতে কেউ এমপি হইতে চাইবে না, আগামীতে কেউ উপজেলা চেয়ারম্যান হইতে চাইবে না, ইউপি চেয়ারম্যান হইতে চাইবে না। কে চায়? আগের 80-র দশক বা 90-এর দশকে আমরা অনেকের গল্প শুনছি, যারা উপজেলা চেয়ারম্যান থাকাকালীন যাদের 100 বিঘা জমি ছিল, উপজেলা চেয়ারম্যান শেষ করে তার জমি নাই, বসতভিটা ছাড়া কিছুই নেই। তো আমরা যদি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন যে কেউ এমপি হইতে চাইবে না। সে হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে, সেটা থুয়ে সে এমপির দিকে ঝুঁকতেছে। এমপির বেতন তো মাসে 1,20,000 টাকা, সব মিলায় আদার্স করে 1,20,000 টাকা। তার একটা শোডাউনের খরচ হয় 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা। সো কে হইতে চাইবে? এমপির জেনারেশনটাই চেঞ্জ হয়ে যাবে, উপজেলা চেয়ারম্যানের জেনারেশনটাই চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য দরকার শুধুমাত্র 5 বছর নিজেদের সচেতনতার সর্বোচ্চ স্বাক্ষর রাখা, এবং এটা জেনজিরাই পারবে। সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, নিজ নিজ জায়গা থেকে রং নাম্বারগুলো খুঁজে বের করেন। নিজের মেম্বার, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং ম্যাজিস্ট্রেট, ইউনো, কার কতটুকু এখতিয়ার আছে, কে কতটুকু এখতিয়ার বহির্ভূত কাজ করতেছে, এটা নিয়ে আওয়াজ তুলেন। দেখেন আগামী 5 বছরের ভিতরে এই দেশ কোত্থেকে কই চলে যাবে। সকলকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।